আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সস্তা জনপ্রিয়তা দিয়ে আসলে জামাত কি ক্ষমতায় আসতে পারবে? বাংলাদেশে জনপ্রিয়তার দিক দিয়ে কাগজে কলমে জামাতে ইসলামী ৪ নাম্বার জনপ্রিয় দল। ৩ নাম্বারে অবস্থান করছে কাগজে কলমে জাতীয় পার্টি। কিন্তু ৫ই আগস্টের পর হঠাৎ করে জামাত ইসলামীর জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে, এটা দেখা যাচ্ছে। এমনকি ৫ই আগস্টের পর বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। সেই বিএনপিকে আসলে চ্যালেঞ্জ করার মতো বা বিএনপিকে চ্যালেঞ্জ করবে বলে সেরকম জনপ্রিয়তা দেখা যাচ্ছে জামাতকে। কেন বললাম? বাংলাদেশে যতগুলো অনলাইন এই যে নিউজ চ্যানেলগুলো যেগুলো রয়েছে, এই চ্যানেলগুলোর মধ্যে আওয়ামী বিরোধী যে চ্যানেলগুলো রয়েছে, এই প্রত্যেকটা চ্যানেলে জামাতের জনপ্রিয়তা প্রায় ৮০%। আপনি যদি বাংলাদেশের জাতীয় যে চ্যানেলগুলো রয়েছে এগুলোতেও যদি আপনারা যেই সব জরিপগুলো দেখা যাচ্ছে, এই জরিপগুলোতে আসলে বোঝাই যাচ্ছে যে জামাত অনেকটাই এগিয়ে। ভোট মানুষের অন্তরে। এখন আগামী নির্বাচনে জনগণ আসলে কাকে ভোট দিবে সেটা ভোটের পর দেখা যাবে। কিন্তু আমাদের যে সিক্স সেন্স, এটা দিয়ে আমরা যেটা অনুমান করতে পারি যে আসলে কোন দলের জনপ্রিয়তা কেমন। আর বর্তমানে যেহেতু প্রত্যেকটা মানুষ আসলে এই স্মার্টফোন চালায় এবং বাংলাদেশে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছেন এবং অনলাইন সম্পর্কে মোটামুটি বুঝেন এবং ভোট দিতে জানেন অনলাইন ভোটগুলোতে, এই জরিপগুলোতে আসলে সর্বোচ্চ জনপ্রিয় দল দেখা যাচ্ছে জামাত ইসলামী এবং তারপর দেখা যাচ্ছে আওয়ামী লীগ। ৫ই আগস্টের পরপরই কিন্তু এরপর থেকে ডক্টর ইউনূস আসলে বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছেন, এটা বাস্তব সত্য কথা। এখন এই ডক্টর ইউনূসের জনপ্রিয়তা কতটুকু রয়েছে সেটা প্রকৃতপক্ষে বোঝা যাবে যদি ডক্টর ইউনূস আসলে এই সরাসরি কখনো নির্বাচন করেন, মানে তিনি যদি আসলে কোনো রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করেন, তাহলে বোঝা যাবে। কারণ এই অনলাইনে যে জনপ্রিয়তাটা, এটা আদতেই সস্তা জনপ্রিয়তা। কেন বললাম? আপনারা জানেন যে বিগত সময়ে এই ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখা এবং না রাখা, তাদের ক্ষমতার মেয়াদ কতদিন হবে, এই বিষয়গুলো নিয়ে জামাতের ভূমিকা আসলে প্রত্যেকটা মানুষকে আসলে এই জামাতের প্রতি আকৃষ্ট করেছে। আর দেখা যাচ্ছে যে এই জামাত অনলাইনে সর্বোচ্চ জনপ্রিয় দল। কিন্তু শুধুমাত্র এই আগামী রমজানের ঈদের আগে নির্বাচন চাওয়াকে কেন্দ্র করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যেই বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যের কমেন্ট বক্সে আসলে যে পরিমাণ নেগেটিভ কমেন্ট পড়েছে, আমি প্রত্যেকটা ভিডিওর নিচে আসলে কমেন্টগুলো পড়ছিলাম। আসলে আমি বিরক্ত হয়ে গেছি যে আদৌ এই বক্তব্যের পক্ষে আসলে এই কাউকে পাওয়া যাচ্ছে বলে আমি মনে করছি না। মানে হারিকেন দিয়ে খুঁজলেও আসলে এই ডক্টর শফিকুর রহমানের পক্ষে বলার মতো একটা কমেন্ট পাই না, খুব রেয়ার। তার মানে হচ্ছে এই যে অনলাইনে যে জনপ্রিয়তাটা, এটা আসলে সস্তা জনপ্রিয়তা। যেমন বিগত আওয়ামী লীগ সরকার আসলে এই 16 বছরে আসলে কি করেছে প্রত্যেকের জানা। এমনকি এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুন, গুম, দুর্নীতি, দুঃশাসন, বিরোধী দলের উপর দমন পীড়ন, এমনকি এই সম্প্রতি যে দলটার বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটে গেল, মানে অভ্যুত্থানের মাধ্যমে আসলে এই আওয়ামী লীগের পতন হওয়ার পরেও আপনারা যদি আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসাব করেন, তাহলে প্রত্যেকে স্বীকার করবেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক এখনও 30%-এর নিচে হয়নি, বা ধরলাম আরও কম। আপনারা জানেন যে শেখ হাসিনা ইদানিং যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলোরও আপনারা প্রত্যেকেই সমালোচনা করতে পারবেন। যারা আওয়ামী লীগ করেন তারাও সমালোচনা করছেন, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এই আওয়ামী লীগ এর চাইতেও যদি আরও খারাপ কাজও করে, তারপরেও আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু এই 25 থেকে 30%-এর নিচে নামবে না। মানে এই দলটার আসলে মূল ভিত্তি যেটা, সেটা এতটাই শক্তিশালী যে তাদেরকে যারা সমর্থন করে, এটা কোনো সস্তা জনপ্রিয়তা না যে কোনো একটা বক্তব্যের মাধ্যমে বা এই যে কোনো দলীয় একটা সিদ্ধান্তের মাধ্যমে আসলে এই জনপ্রিয়তাটা কমে যাবে। মানে তাদের জনপ্রিয়তাটা ঠিকই থাকতেছে। কিন্তু জামাতের আমিরের এই বক্তব্যকে আসলে ঘিরে আসলে যে পরিমাণ সমালোচনা দেখতেছে, আমার কেন জানি মনে হচ্ছে যে
জামাত যদি তাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেয় আর যদি এই সমর্থকদের যদি পছন্দ না হয়, তাহলে তারা জামাতকে ভোটও দিবে না, এমনকি তাদের পক্ষেও থাকবে না। মুহূর্তেই তারা আসলে অন্যদিকে মুভ করবে। একটা দল যারা পরিচালনা করে বা দলের প্রধান যারা থাকে, তাদের কাছে যেই সব তথ্যগুলো থাকে, তারা যে জিনিসগুলো চিন্তাধারা করে তারপর তাদের বক্তব্য দিতে হয়, এবং তারা কি পরিমাণ আন্তর্জাতিক চাপ বা দেশীয় চাপ বা রাজনৈতিক যেই কৌশলগত চাপ, অনেকগুলো চাপ তারা অবলম্বন করতে হয়, এবং তাদেরকে আসলে সবসময় একই রকম বক্তব্য দিতে পারে না। মানে তারা ওপেনলি আসলে সব কিছু বলতে পারে না, মাঝে মাঝে কৌশলগতভাবেও কিন্তু তারা বক্তব্য বিবৃতি দিতে হয়। কিন্তু এই কৌশলগত বক্তব্য বিবৃতিগুলো আসলে এই জামাতের সমর্থকরা এমনভাবে রিয়েক্ট করতেছে, আমার মনে হচ্ছে যে রাজনীতির সব কিছু আসলে তারাই বুঝে, এবং তারা যেভাবে চায় আসলে বাস্তবতা সেরকম। যেমন 5 আগস্টের পরে বিএনপি কিন্তু ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নানা রকম বক্তব্য দিচ্ছে, এমনকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তারা ঈদের পরে আন্দোলনের ঘোষণাও দিয়েছে, নানা রকম হুমকি দামকিও দিচ্ছে। এমনকি বর্তমান সরকারে এই যেসব উপদেষ্টারা রয়েছেন বা এই বাংলাদেশে বর্তমানে প্রশাসন বলেন বা রাষ্ট্রীয় যেসব মেকানিজমগুলো রয়েছে, প্রত্যেকটা মেকানিজম কিন্তু বিএনপির নিয়ন্ত্রণে। এমনকি ডক্টর ইউনূসের চরম সমালোচনা করছে এই বিএনপি নেতারা। এখন যারা মনে করেন আসলে বিএনপি যে হুমকি দামকি দিচ্ছে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এই আন্দোলন শুরু করবে, এটা করবে, সেটা করবে, বাস্তবে কি আসলেই বিএনপি সেরকম কোনো কর্মকাণ্ড করছে বা করবে? আদৌ করবে না। কারণ এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যদি বিএনপি সত্যিকার অর্থে আন্দোলন শুরু করে, তাহলে ডক্টর ইউনূসের পক্ষে আন্দোলন হবে। তাহলে বাংলাদেশে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য পাল্টা অভ্যুত্থান করার সুযোগ তৈরি হবে, এমনকি ক্ষমতাটা সেনাবাহিনীর হাতেও চলে যেতে পারে। সবগুলো মিলিয়ে আসলে সেটা এই ইউনূস সরকারের জন্য ভালো হবে না বা বিএনপির জন্য এটা ভালো হবে না, অবশ্যই সবার জন্যই ক্ষতিকর হবে। এটা জানার পরেও কিন্তু বিএনপি আসলে নানা রকম হুঁশিয়ারি করছে বা নানা রকম সমালোচনা করছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে। কিন্তু তলে তলে কিন্তু বিএনপি এই হুঁশিয়ারিগুলো দিয়ে বা এইসব সমালোচনাগুলো করে তাদের স্বার্থগুলো হাসিল করে নিচ্ছে। মানে আপনারা যদি দেখেন যে বিএনপির কোনো নেতার বিরুদ্ধে এখন আর কোনো মামলা নেই, এমনকি বিএনপির কোনো নেতাও এখন আর জেলে নেই। এমনকি তারেক রহমান বাংলাদেশে আসতেছে না, তিনি বাংলাদেশে আসার জন্য রাষ্ট্রীয়ভাবে যে সমস্যাগুলো ছিল সবগুলো সমস্যাই কিন্তু সমাধান করে দিয়েছে সরকার। কিন্তু জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম সহ, জামাতের নিবন্ধন সহ কোনো কিছুই কিন্তু সমাধান হয়নি। কিন্তু শুধুমাত্র ডক্টর শফিকুর রহমানের এই এক বক্তব্যে আজকেই কিন্তু ঘোষণা এসেছে যে এই মাসের শেষের দিকে আসলে জামাতের জন্য সুখবর রয়েছে, এমনকি জামাতের নিবন্ধন ফিরে পাবে। জামাতের নেতাকর্মীদেরকে হতাশ না হওয়ার জন্য কিন্তু বক্তব্য দেওয়া হয়েছে। এগুলো কি এমনি এমনি আসছে? মানে কিভাবে আসলে এই সরকারকে চাপে রেখে আসলে স্বার্থ আদায় করতে হয় সেটাও কিন্তু আসলে বুঝতে হবে। বিএনপি কিন্তু চাপে রেখে অনেক স্বার্থ তারা আদায় করেছে, কিন্তু জামাত তাদের কোনো স্বার্থই আদায় করতে পারেনি। কথাগুলো এই জন্য বললাম যে এই যে যারা আসলে জামাতকে হঠাৎ করে সমর্থন করছেন, আবার একটা বক্তব্যের কারণে আবার জামাতকে ঘৃণা করছেন, আসলে এই জাতীয় জনপ্রিয়তা দিয়ে বা এই জাতীয় ভালোবাসা দিয়ে আসলে এই ইসলামিক দলগুলোকে আসলে ক্ষমতায় নেওয়া সম্ভব এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব? আপনাদেরকে নেতৃত্ব বুঝতে হবে। যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু নানা রকম কৌশলী বক্তব্য দিতে হয়। এটা অবশ্যই সবাইকে বোঝা উচিত এবং এটা অবশ্যই সবাইকে বুঝতে হবে। যেমন শেখ হাসিনা কিন্তু এখন নানা রকম বক্তব্য বিবৃতি দেয়, যেই বক্তব্য বিবৃতিগুলো আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই, বা অনেক হুমকি দামকি দেয়, এগুলো বাস্তবতার সাথে মিল নেই। তারপরেও কি এগুলো কি দেওয়া বন্ধ করতেছে? করে না। কারণ এখানে কৌশলগত অনেক কিছু রয়েছে। নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য নেতাকর্মীরা যাতে হতাশ না হয়ে যায় বা হতাশ হয়ে তারা আসলে
রাজনীতির মাঠ থেকে যাতে ছিটকে না যায়, নানা রকম বিষয় থাকে। সম্মানিত দর্শক, আপনারা আসলে কি মনে করছেন? এই যে অনলাইনে যেই সব লোকগুলো আসলে এই জামাতকে হঠাৎ করে সমর্থন করছে, আবার একটা বক্তব্যের কারণে আবার সমালোচনা করা শুরু করছে কঠোরভাবে, এই জাতীয় সমর্থক দিয়ে কি আসলে এই জামাত ক্ষমতায় যাওয়া সম্ভব? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।